আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সে সত্তা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনঃসংযোগ করেছেন আসমানের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন ৭ আসমান, আর আল্লাহ সব বিষয়ে অবহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থার্ড চ্যাপ্টার, চার্জ অফ ইনকাম ট্যাক্স, এটা আমরা দেখার চেষ্টা করি। এখানে আমাদের প্রথমে যে টপিকসগুলো আছে সেখানে আমরা দেখব যে আমরা জানবো যে চার্জ অফ ইনকাম ট্যাক্স, সারচার্জ সম্পর্কে জানবো, এডিশনাল ট্যাক্স সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো ইনশাল্লাহ সেটি হচ্ছে যে মিনিমাম ট্যাক্স, কোম্পানির মিনিমাম ট্যাক্স জানবো, পার্টনারশিপের মিনিমাম ট্যাক্স যে আছে, চার্জ অফ মিনিমাম ট্যাক্স, আর হচ্ছে ইন্ডিভিজুয়ালের। তারপরে স্টক ডিভিডেন্টের যে 10% চার্জ হয়, রিটেন আর্নিংসের উপর 10%, স্কোপ অফ টোটাল ইনকাম সম্পর্কে জানবো, ইনকাম ডিম টু এক্রু অর অ্যারাইজ ইন বাংলাদেশ এ সম্পর্কে আমরা কিছু জানবো। আর জানবো হচ্ছে ইনশাল্লাহ সেটি হচ্ছে সেম ইনকাম শ্যাল নট ইনক্লুড টুয়াইস ইন টোটাল ইনকাম। আরটা সবশেষে আমরা দেখব হচ্ছে স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট ইন রেসপেক্ট অফ সাম ইনভেস্টমেন্ট। তো এখানে আমাদের প্রথমে আমরা জানবো হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্সে যে চার্জটা আছে সেই সম্পর্কে আমরা একটু দেখি। এই 2023-এর যেটা আইনটা সেটা বেসিক্যালি বাংলায়, তো আমরা এটা একটু জানার চেষ্টা করি। 3 পয়েন্ট চার্জেস অফ ট্যাক্স যেটা আছে সেটা, চার্জেস অফ ট্যাক্স সম্পর্কে কি বলছে এখানে। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে কার উপর ট্যাক্স লাগবে, হ্যাঁ, ট্যাক্সটা কার উপর হবে, কেমন হারে হবে, মানে হারটা কত, যে ট্যাক্সে তুমি দেবা এর কত হারে তুমি ট্যাক্স দেবা। আবার বলছে যে কোন কোন ইনকামের উপর তুমি ট্যাক্স দেবা, কখন এবং কিভাবে সেটা আবার পরিশোধ করবা। এইটা আমরা জানবো। ইম্পর্টেন্ট না জিনিসটা, জানার বিষয় না জিনিসগুলো, যে আমরা যেগুলো জানবো এখন, কিন্তু কিছু মজা আছে। দেখো, ট্যাক্স আরোপের মূল নিয়ম কি? ট্যাক্স শ্যাল বি চার্জড অ্যাট দ্য রেট অর রেটস অ্যাকর্ডিং টু দ্য কি ফাইন্যান্স অ্যাক্ট। ওই যে বলেছিলাম না প্রতি বছর বছর ফাইন্যান্স অ্যাক্ট হয়, এবার ফাইন্যান্স অ্যাক্ট হয়নি কারণ সংসদ নেই, এখন হয়েছে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 চলছে। এটা কিন্তু ফলো করতে হবে আমাদেরকে। প্রতি বছর সংসদে যেটা হয় সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট পাস হয়, এবং সেখানে ট্যাক্সের হারটা বলে দেওয়া থাকে যে ইনকামের উপর কত পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে, সেটা সেখানে বলে দেওয়া থাকে। এই কারণে আমরা ওই যে বাজেটের জন্য আমরা অপেক্ষা করি, সেখানে সংসদে বাজেট যখন পাস হয় তখন ফাইন্যান্স অ্যাক্টটা আসে, ফাইন্যান্স অ্যাক্টটার মধ্যে আমাদের সেই ট্যাক্সের রেটগুলো থাকে। দ্য রেটস অফ ট্যাক্স ক্যান বি ভেরিড অন দ্য বেসিস অফ ইনকাম অ্যান্ড টাইপস অফ অ্যাসেসি। ইনকাম এবং অ্যাসেসির ধরনভেদে ট্যাক্স রেট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানে সবাই সমান হারে ট্যাক্স দেবে ব্যাপারটা এরকম না। কোনো ব্যক্তি আছে, কেউ আবার কোম্পানি আছে, কেউ কেউ আবার ব্যাংক, হ্যাঁ, সবাই আলাদা আলাদা ক্যাটাগরিতে পড়বে, এবং আলাদা আলাদা ক্যাটাগরিতে তারা কি করবে, আলাদা আলাদা হারে তারা ট্যাক্স দেবে। যেমন ধরো ওই যে ব্যক্তির কথা বলেছিলাম, 0 থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে স্ল্যাব রেট আস্তে আস্তে বাড়ে, জিনিসটা ট্যাক্সের রেটটা বাড়ে, এটা বলে দেওয়া থাকে। যেমন এটা প্রতি বছর বছর এটা বলে দেয়। ফাইন্যান্স অ্যাক্ট হলে, যখন ফাইন্যান্স অ্যাক্ট হয় বা এবার ফাইন্যান্স অর্ডিন্যান্স হয়েছে, এটা এরকম বলে দেয় তারা।
তো এবার এখন করেছে আগামী 2 বছরেরটাও বলে দেয়। এতে হয় কি ট্যাক্স প্ল্যানিং এরটা সুবিধা হয়। এজন্য আগামী 2 বছরের রেটটা কত হবে সেটা ওই ফাইন্যান্স অ্যাক্টে বলে দেওয়া থাকে। চলতি বছরটাও থাকে, আবার আগামী 2 বছরেরটা কত হবে সেটাও বলে দেওয়া থাকে। তো কোম্পানির ধরো 27.5%, ব্যাংকের ধরো 37.5%, এক একটার এক এক রকম রেট। এগুলো আমরা জানবো। The assessee may be required to pay surcharge, simple interest, minimum tax, etc. মূল ট্যাক্স ছাড়াও তুমি কিছু অতিরিক্ত অর্থ তোমাকে দিতে হবে। সারচার্জ দিতে হতে পারে ক্যাটাগরি ওয়াইজ। তারপরে যদি তুমি সারচার্জ মধ্যে পড়ে যাও, তো সারচার্জ কখন কখন হয় সেটা আমরা দেখব। তারপরে ইন্টারেস্ট দিতে হয়, তারপরে মিনিমাম ট্যাক্স দিতে হয়। কেমন? যদি বেশি ইনকাম হয় তখন সারচার্জ দিতে হবে। সারচার্জ কখন কখন দিতে হয় আমরা দেখব সেটা। ট্যাক্স দেরিতে পরিশোধ করলে তোমাকে সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তুমি কেন দেরিতে তুমি ট্যাক্স দিচ্ছ, ইন্টারেস্ট দাও। যদি খুব কম ইনকাম দেখানো হয়, খুবই কম দেখাইছো তুমি, ইনকাম দেখো মিনিমাম, হ্যাঁ কিন্তু তোমার ট্যাক্সেবল ইনকাম চলে আসছে, কিন্তু তোমার তখন মিনিমাম ট্যাক্স, ন্যূনতম কর তোমাকে দিতে হবে। যে না তোমার 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 ট্যাক্স হচ্ছে 2,000 টাকা, কিন্তু গভর্নমেন্ট বলছে না, এত কম টাকা তুমি ট্যাক্স দেবা একটা গভর্নমেন্টকে? তোমার ট্যাক্সেবল ইনকাম আছে, তোমার ট্যাক্স হয়েছে 2,000 টাকা, তুমি 2,000 টাকা ট্যাক্স দিবা? মিনিমাম ট্যাক্স দাও। মিনিমাম ট্যাক্স কোথাও 5,000, কোথাও 3,000, কোথাও 4,000, এটা আমরা দেখেছি, আরও দেখবো সামনে ইনশাল্লাহ। তবে আগামী বছর থেকে, আগামী অ্যাসেসমেন্ট ইয়ার থেকে এটা 5,000 টাকা করা আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে টিডিএস, অর্থাৎ তোমার আয় হচ্ছে, তোমার যখন হাতে আসবে, তখন তুমি যখন টাকাটা হাতে পাবা, তুমি যখন ইনকামটা করবা, যার কাছ থেকে তুমি টাকাটা নিচ্ছ সেই তোমার কাছে ট্যাক্সের টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা তোমাকে দিবে। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, সোর্সে টাকাটা ডিডাক্ট করে নিচ্ছে। এই জন্য সহজ একটা জিনিস, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স নাম দিয়েছে। নামকরণের সার্থকতা হচ্ছে কি, এই নামকরণটা দেখলেই আমরা বুঝতে পারি যে এর ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। তো আবারটা বলছে যে আনএক্সপ্লেইন ইনভেস্টমেন্ট ক্যান বি কনসিডার্ড আন্ডার দ্য স্কোপ অফ টোটাল ইনকাম। অজানা ইনভেস্টমেন্ট করেছো তুমি, অর্থাৎ তুমি একটা ইনভেস্টমেন্ট করেছো যেটার ব্যাখ্যা তুমি এনবিআর কে দিতে পারছো না, তুমি ট্যাক্স অথরিটিকে তুমি দিতে পারছো না। একটা ইনভেস্টমেন্ট করেছো, টাকার উৎস কোথায়, এই উৎস সম্পর্কে তুমি কিছু বলতে পারছো না। বলছে যে অজানা ইনভেস্টমেন্টও ট্যাক্সযোগ্য, সেটার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। মানে যদি কারো নামে কোনো বিনিয়োগ বা সম্পদ পাওয়া যায় যার উৎস ব্যাখ্যা করা যায় না, সেটাকে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয় এবং সেটার উপর একটা ট্যাক্স ধার্য করা হয়। তুমি 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছো, কিন্তু ইনকাম দেখিয়েছো 5 লাখ টাকা, তুমি বাকি টাকা পেলা কোথায়? তুমি তো সারা বছরে ইনকাম দেখিয়েছো 5 লাখ টাকা, এদিকে আবার গাড়ি কিনলা 20 লাখ টাকা দিয়ে, বাকি 15 লাখ টাকা কোথায় পেলা তুমি? তোমার খরচ আছে না আবার, তো খরচ টরচ বাদ দিয়ে ধরো 2 লাখ টাকা সেভিংস হলো, তাহলে বাড়ি 18 লাখ টাকা কোথায় পেলা? এই যে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, এটা তুমি ব্যাখ্যা করতে পারছো না যে কোথা থেকে, তাহলে তুমি বাকি টাকার উপর তাহলে তুমি ট্যাক্স দাও, বাস তাহলে হয়ে গেল। তারপরে বলছে দ্য স্কোপ অফ টোটাল ইনকাম অফ দ্য রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট আর ডিফারেন্ট। এটা তো আমরা পড়েছি এর আগে। একজন রেসিডেন্ট বাংলাদেশি যে আছে, বাংলাদেশের বসবাসকারী হলে তার দেশের ভিতরে গ্লোবাল ইনকামটা আসবে বলেছিলাম, ভিতরে দেশের ভিতরে ইন বাংলাদেশ এবং আউটসাইড বাংলাদেশ দুটোই আসবে যদি সে একজন রেসিডেন্ট হয়। আর সে যদি নন রেসিডেন্ট হয়, নন রেসিডেন্ট মানে নন রেসিডেন্ট ফরেনার আর কি, নন রেসিডেন্ট হয়, তাহলে তার শুধু ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ভেতরে যে ইনকামটা সেটা আসবে। কিন্তু সে যদি মনে করো যে নন রেসিডেন্ট ক্যাটাগরিতে পড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে বাংলাদেশি, বাংলাদেশি বলতে সে আসলে কি বাংলাদেশি, অর্থাৎ তার বাংলাদেশি সিটিজেনশিপ আছে, তার বাংলাদেশি এনআইডি আছে, সে বাংলাদেশে ভোটাধিকার আছে, সে বাংলাদেশের জমি জমা আছে, অর্থাৎ তার জন্ম বাংলাদেশে, হ্যাঁ, অর্থাৎ সে বাংলাদেশি আর কি এক কথায়, কিন্তু সে নন রেসিডেন্ট, তাহলে কিন্তু তার স্ল্যাব রেটে ট্যাক্সটা হবে। কিন্তু যারা হচ্ছে নন রেসিডেন্ট ফরেনার, অর্থাৎ যাদের এনআইডি বাংলাদেশে না, ধরেন অস্ট্রেলিয়াতে, তারপরে তাদের জন্মস্থান অস্ট্রেলিয়াতে, বাংলাদেশে আসছে, এসে ইনকাম করে চলে যাচ্ছে, কিন্তু সে নন রেসিডেন্ট, সেক্ষেত্রে তার হয়ে যাবে 30% ট্যাক্স দিতে হবে। আর সে যদি আবার রেসিডেন্ট হয়ে যায়, সে রেসিডেন্ট যদি হয়ে যায়, রেসিডেন্ট হলে ইন বাংলাদেশ এবং আউট বাংলাদেশে দুটারই ইনকাম আসবে এবং সে স্ল্যাব রেটে তখন ট্যাক্স দেবে।
আর নন রেসিডেন্ট হলে শুধু বাংলাদেশে যে ভিতরে যে ইনকামটা আছে সেইটা আসবে, আর গ্লোবাল ইনকামটা আসবে না, বাংলাদেশের বাইরে যে ইনকাম আছে সেটা কিন্তু আসবে না। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে মোহাম্মদ আব্দুর রহিম ইনি 50,000 টাকা বাংলাদেশ থেকে বেতন পেয়েছে, দুবাইতে পেয়েছে 1 লক্ষ টাকা। যে দুটোই ট্যাক্সেবল হবে কারণ সে রেসিডেন্ট। আর যদি সে নন রেসিডেন্ট হয়, যে নন রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল করিম, ইনি হচ্ছে যদি নন রেসিডেন্ট যদি হয় তাহলে কি হবে, যিনি বাংলাদেশে ইনকাম করেছে 50,000 টাকা, দুবাইতে ইনকাম করেছে 1 লাখ টাকা, তাহলে যেহেতু সে নন রেসিডেন্ট তাহলে ইন বাংলাদেশ অর্থাৎ 50,000 টাকার যে ইনকামটা আছে সেটা তার ট্যাক্সেবল ইনকাম হবে। দুবাইতে সে করছে ইনকাম করছে সেটা বাংলাদেশের দেখার বিষয় না কারণ সে নন রেসিডেন্ট। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে যেহেতু বাংলাদেশে নামটা বাংলাদেশি মতো, কিন্তু এখানে যদি সে বাংলাদেশি না হয়ে যদি ফরেনার হতো, যে মিস্টার জ্যাকসন, সে নন রেসিডেন্ট, হ্যাঁ, সে অস্ট্রেলিয়ান অধিবাসী, সে বাংলাদেশি ইনকাম করে গেছে, 50,000 টাকা ইনকাম করছে বা 50 লাখ টাকা ইনকাম করছে, সে 30% থেকে 50 লাখ টাকার উপরে 30% থেকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এখানে গ্লোবাল ইনকাম এবং শুধু বাংলাদেশের ইনকামের কথা বলা হচ্ছে, যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের কথার দিক দিয়ে। এটা বলা হচ্ছে যে ইনকাম মাস্ট বি চার্জ আন্ডার দ্য প্রপার হেড। সেকশন 30-এ আমরা দেখব যে 7টা যে হেড আছে, ওই 7টা হেডের মধ্যেই তুমি যে খাতে ইনকাম করো না কেন ওই 7টা হেডের মধ্যেই হতে হবে, এবং ওই হেডের মধ্যে এনে তোমাকে তারপরে ট্যাক্সেবল ইনকামটা গণনা করতে হবে। তুমি যেভাবে ইনকাম করো না কেন সেটাকে ওই 7টা হেডের মধ্যে তোমাকে আগে ওই ছাঁচে ফেলতে হবে আর কি, ড্যাশ বলে না, ওই ডায়াসে ফেলতে হবে। সে 7টা হেডের মধ্যে ফেলে তারপরে তোমাকে ওই ইনকামটা গণনা করতে হবে যে আসলে এটা কোন হেডের ইনকাম বা কোন খাতের ইনকাম। এনি ইনকাম হ্যাজ টু বি ব্রট আন্ডার রেসপেক্টিভ হেডস অফ ইনকাম আন্ডার সেকশন 30। এটা তো বললামই। এই যে চাকরি হতে আয়, 7টা হেড, চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়। শুধুমাত্র যে কম্পিউটিং সেকশনের অধীনে ট্যাক্স ধার্য করা যায়, যে কম্পিউটিং সেকশনের কথা বলছে, যে যদি মনে করো যে এখানে বলছে ক্যান বি চার্জ টু ট্যাক্স অনলি ইফ ইট ইজ সো চার্জেবল আন্ডার দ্য কম্পিউটিং সেকশন করেসপন্ডিং টু দ্যাট হেড অফ ইনকাম। প্রত্যেক হেডের সাথে কম্পিউটিং একটা সেকশন আছে, কম্পিউটিং সেকশন কোথায়, এই যে ভাড়া হতে আয় বলছে না, চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, এবং চাকরি হতে আয়ের সাথে আরও বলছে এখানে এই যে চাকরি হতে আয় হচ্ছে 32, এখানে চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, এইভাবে 7টা হেড আছে। তাই এখানে প্রতিটা হেডের সাথে আবার কম্পিউটিং সাথে আবার আরও 2টা করে বা 3টা করে একটা করে আমরা দেখবো ওগুলো, যা আবার ধারা রয়েছে, যে ওই ধারাতে বলে দিয়েছে যে যেমন এখানে বলেছে যে এই যে মূল্য নির্ধারণ করার কথা বলছে, যে চাকরি হতে আয় কথা বলা হয়েছে 32 নম্বরে বলা হয়েছে, 33 নম্বরে বলা হয়েছে পারকুইজিট, ভাতা ও সুবিধাদি আর্থিক মূল্যটা নির্ধারণ আমরা কিভাবে করব সেটা বলে দেওয়া আছে। 34-এ বলে দেওয়া আছে যে কর্মচারীর শেয়ার স্কিম হইতে অর্জিত আয় নির্ধারণ, এটা কিভাবে হবে সেটা 34-এ বলে দেওয়া আছে। আয় নির্ধারণ সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। তারপরে 33-এ সুবিধাদি, পারকুইজিট, ভাতা এবং সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ সম্পর্কে বলে দেওয়া আছে। এই অনুযায়ী এই মূল্য নির্ধারণ কিভাবে হবে, আয় নির্ধারণ কিভাবে হবে, এই হিসাব করেই কিন্তু এই হিসাব করে আমাদেরকে ট্যাক্সটা ধার্য করতে হবে। এই সেকশনে বলে দেয় যে কিভাবে আর্থিক মূল্য এবং আয় নির্ধারণ করা হবে। এবার বলছে কি যে এই যে এইখানেই কিন্তু ট্যাক্সের দায়টা সৃষ্টি হয়। কোনখানে, এই যে চার্জিং যে চার্জ করার যে সেকশনটা আছে, অর্থাৎ এই যে মূল্য নির্ধারণ করা, আয় নির্ধারণ করা, এখানকার কথা বলছে। দ্য লাইবিলিটি টু ট্যাক্স অ্যারাইজেস বাই ভার্চু অফ দিস চার্জিং সেকশন উইচ ডাজ নট ডিপেন্ড অন অ্যাসেসমেন্ট। ট্যাক্স লাইবিলিটি তৈরি হয় আইনের চার্জিং সেকশন থেকে, অ্যাসেসমেন্ট থেকে নয়। আমরা অ্যাসেসমেন্ট করলাম, ঠিক আছে, যে একটা অ্যাসেসমেন্ট করলাম যে হ্যাঁ, যে ধরা যাক যে তুমি 5 লক্ষ টাকা আয় করেছো, আইন অনুযায়ী এর উপর এখন একটা মানে ট্যাক্স ধার্য আছে, এর উপর ট্যাক্স ধার্য আছে, যে তুমি কিন্তু এখনো রিটার্ন দাওনি, তবুও তোমার উপর একটা দায় সৃষ্টি হয়ে গেছে, কারণ আইন বলছে যে এটা ট্যাক্সযোগ্য। অর্থাৎ তুমি একটা ট্যাক্সযোগ্য ইনকাম করেছো, 5 লক্ষ টাকা ধরো তুমি
ইনকাম করেছো, যখনই তুমি ইনকাম করলা তখনই সেটা কিন্তু লাইবিলিটি হয়ে গেল, তোমাকে ট্যাক্স দিতে হবে। যদি সেটা ট্যাক্সেবল ইনকামটা তুমি করে থাকো তাহলে লাইবিলিটি হয়ে যাবে। আমাদের লাইবিলিটি কখন ক্রিয়েট হয়? আমরা যদি কারো কাছে টাকা ধার করি বা সামহাও আমাদের কাছ থেকে কেউ টাকা পায়, তখনই তো লাইবিলিটি ক্রিয়েট হয়, তাই না? তো গভর্নমেন্টের কাছে লাইবিলিটি অটো ক্রিয়েট হবে যখন আমি ট্যাক্সেবল একটা অ্যামাউন্ট ইনকাম করব। আমি ট্যাক্সেবল একটা অ্যামাউন্ট ইনকাম করলেই আমি লায়েবল হয়ে গেলাম গভর্নমেন্টের কাছে। কি লায়েবল হয়ে গেলাম? যে আমাকে ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্টকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। আমি যে চার্জিং সেকশনের কথা বললাম, ওই চার্জিং সেকশনে ওই অনুযায়ী কিন্তু ট্যাক্স লাইবিলিটিটা তৈরি হয়। ওই যে কিন্তু যে অ্যাসেসমেন্ট করলাম, এটা দেখবো আমরা আস্তে সামনে আসি যাই। যে অ্যাসেসমেন্ট অর্ডার শুধু এখানে বলছে যে অ্যাসেসমেন্ট অর্ডার only quantifies the liability which is finally created by the charging section. অ্যাসেসমেন্ট অর্ডার কেবল বলে দেয় যে তোমার ট্যাক্স কত টাকা দিতে হবে। অ্যাসেসমেন্টটা যদি বলে দেয় যে তোমাকে ট্যাক্স কত টাকা দিতে হবে, কিন্তু যে অব্লিগেশনটা, বাধ্যবাধকতাটা তৈরি হয় কখন? যখন তুমি ট্যাক্সেবল ইনকামটা আয় করবা তখন, এবং সেটা হবে আইনের চার্জিং সেকশন ধারাতেই। যেটা আগে বললাম ওইটাই, যে ট্যাক্সেবল ইনকাম যখন আমি ইনকাম করব তখনই সেটা আমার জন্য লায়েবল হয়ে যাবে। লায়েবল মানে অব্লিগেশনটা কি? ট্যাক্সের অব্লিগেশন, বাধ্যবাধকতা কি? ট্যাক্সেবল ইনকাম যেটা আছে সেটা হচ্ছে চার্জিং রেট, যেটা থাকবে চার্জিং সেকশনে। অর্থাৎ চার্জিং সেকশনে কিছু রেট বলে দেওয়া আছে, ওই আমার যে ট্যাক্সেবল ইনকামটা আছে ওটার সাথে আমি যখন ওই চার্জিং রেটটা বসাই দিব, চার্জিং রেটটা দিয়ে বসাই দিয়ে গুণ করলে আমি চার্জিং সেকশনে যে রেটটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করলে আমি কত টাকা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ ট্যাক্স লাইবিলিটিটা কত সেটা আমি জানতে পারবো। এখানে আমরা দেখি যে এখানে কি বলছে যে 30-এ ইনকামের সঠিক হেডগুলো, ইনকামের যে হেডগুলো আছে সেই হেডগুলোর উপরে আমার যে ইনকামটা আছে সেটা আমাদেরকে সেই ছাঁচে আমাদেরকে ফেলতে হবে, যে কোন হেডে পড়বে আগে সেটা আগে সেগ্রিগেট করে নিতে হবে। তারপরে কম্পিউটিং সেকশন হবে, কিভাবে হিসাব হবে কম্পিউটিং সেকশনে বলে দেওয়া থাকে। চার্জিং সেকশনে বলে দেওয়া থাকে যে ট্যাক্স দেওয়ার দায় এখান থেকেই সৃষ্টি হয়। আর অ্যাসেসমেন্টটা হচ্ছে কেবল ট্যাক্সের পরিমাণ নির্ধারণ করে, ট্যাক্সের যে পরিমাণটা আছে সেটা নির্ধারণ করে হচ্ছে অ্যাসেসমেন্টে, অর্থাৎ অ্যাসেসমেন্ট নির্ধারণ করায়। প্রতি বছর ট্যাক্সের যে হার রয়েছে সংসদে সেটা পাস হয়, সেটা আমি বলেছি যে তার মধ্যে নির্ধারণ হয়, যেমন প্রতি বছর ট্যাক্স কত শতাংশ দিতে হবে, কার উপর কিভাবে ট্যাক্স ধার্য হবে, সব কিছুই ফাইন্যান্স অ্যাক্টে কি থাকে, ঠিক করে দেয়। ফাইন্যান্স অ্যাক্টেই যা ঠিক করে দেয় যে ট্যাক্স কত শতাংশ দিতে হবে এবং কিভাবে সেটা ধার্য হবে। যতক্ষণ না ওই ফাইন্যান্স অ্যাক্ট সংসদে পাস হয়, অথবা যদি সংসদ না থাকে, যতক্ষণ না ফাইন্যান্স অর্ডিন্যান্স জারি না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ট্যাক্সের দায় তৈরি হবে না, অর্থাৎ কোনো ট্যাক্স লাইবিলিটি তৈরি হবে না। এটা ট্রু না ফলস? ট্রু। অর্থাৎ সংসদে এখনো ফাইন্যান্স অ্যাক্ট হয়নি, পাস হয়নি, অথবা সংসদ নেই, এখনো অর্ডিন্যান্স হয়নি, হ্যাঁ, ফাইন্যান্স অর্ডিন্যান্স যেটা সেটা এখনো জারি হয়নি, যদি এরকম হয়ে থাকে তাহলে আমার ট্যাক্স লাইবিলিটি তৈরি হবে না। ঠিক আছে? কারণ ওখানে তো চার্জটা আছে, রেটটা আছে, রেট না হলে আমি রেটটা তো হবে, রেটটা যখন দিবে তখনই একটা লাইবিলিটি তৈরি হবে। আমি কিন্তু দেইনি, কিন্তু আমি তো অলরেডি ইনকাম করছি, আমাকে তো দিতে হবে, এটারও ঠিক আছে, হ্যাঁ, আমাকে তো দিতে হবে ট্যাক্সটা। যখন আমি ট্যাক্সেবল ইনকাম করব তখন আমার একটা অব্লিগেশন হয়ে গেল, গভর্নমেন্টের কাছে একটা লাইবিলিটি হয়ে গেল যে আমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এরা একটু ডিপে আসলো যে আমাকে কত হারে দিতে হবে। এই জন্য আমরা ট্যাক্স ফাইন্যান্স অ্যাক্টের গুরুত্ব এখানে বোঝানো হচ্ছে, যে ফাইন্যান্স অ্যাক্টটা পর্যন্ত আমরা অপেক্ষা করি, যে দেখি ফাইন্যান্স অ্যাক্টে এবার কী সংশোধনী আসে সেটা আমরা দেখি। এইভাবে কিছু কথা শুনতে পারবেন। তো এখানে বলছে যে অর্থ বছরের কথা বলছে, যে অর্থ বছর কত, ধরো 25-26 ফাইন্যান্স বিল উপস্থাপন হইলো ধরো জুন মাসে, ফাইন্যান্স অ্যাক্ট পাস হইলো জুলাই মাসে,
ট্যাক্স রেট নির্ধারণ হলো ফাইন্যান্স অ্যাক্ট 2025 অনুযায়ী বা ফাইন্যান্স অর্ডিন্যান্স যখন আছে সেই অনুযায়ী ফাইন্যান্স ট্যাক্স যে রেটটা আছে সেটা নির্ধারণ হবে। The liability of tax does not arise until the annual finance act is passed. এখানে বলে দিছে যে income tax is to be charged at the rate or rates fixed for the year by the Finance Act. The liability to tax does not arise until the annual finance act is passed. যখন না পাস হয়, এটা হচ্ছে ট্রু। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যখন আমার ট্যাক্সেবল ইনকাম, আমি তো জানি আমার তো 2 বছর পর্যন্ত আমাদেরকে একটা ট্যাক্স প্ল্যানিং করার জন্য আমাদেরকে একটা দিয়ে দেয় এখন, এই জন্য যে আমরা যেন ট্যাক্স প্ল্যানিংটা করতে পারি, কারেন্ট ইয়ারটাও দেয়, আগামী 2 বছরেরটাও দিয়ে দেয়। তো এটা তো ওটা কিন্তু আবার ঠিক থাকে, ওটা চেঞ্জ সাধারণত করে না ওটা। এক হচ্ছে আমার যখন ট্যাক্সেবল ইনকাম আমি দেখছি যে আমি তো বুঝতেছি যে আমার তো আগামী বছরের জন্য ট্যাক্সের একটা রেট দিয়ে দিয়েছে না আমাকে, যে থ্রেশহোল্ড লিমিট দিয়ে দিয়েছে না, যে 4 লাখ টাকা পর্যন্ত, ধরো আগামী 26-27 কথা বলছি, যদি ধরি যে ধরো যে 4 লাখ টাকা পর্যন্ত থ্রেশহোল্ড লিমিট আছে যে আমাকে ট্যাক্স দিতে হবে না, সেটা তো আমি জানি, আমি তখন ইনকাম করছি। আবার বলছে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা পর্যন্ত, কোনো আগামী বছর অ্যাসেসমেন্ট ইয়ারগুলোতে 3, 4, 5 নেই, 3,000, 4,000, 5,000 নেই, সব 5,000, যেখানেই তুমি থাকো না কেন, যেখানে ইয়ে করো না কেন, ইনকাম অ্যাক্রুয়াল আদায় হোক না কেন, তোমার ইনকাম 5,000 টাকার নিচে গভর্নমেন্ট নেবে না, মিনিমাম ট্যাক্স 5,000 টাকা মনে করে দিয়েছে, তাই না? তো এটা তো আমি জানি। তো যখনই আমি ইনকাম করলাম, আমি প্রতি মাসে ধরো 1 লাখ টাকা স্যালারি পাই, তো আমি কি বুঝতে পারতেছি না যে আমার কত টাকা আমার একটা ট্যাক্স, আমাকে ট্যাক্স লাইবিলিটি হয়ে গেল? কারণ কি, আমার তো টিটি যখন আমাকে বেতন দেবে, আমি যে কোম্পানিতে জব করি, আমাকে যখন বেতন দেবে 1 লাখ টাকা, সে কি আমাকে 1 লাখ টাকাই দিবে? সে তো ওই 12 মাসে 12 লাখ টাকা হিসাব করে তারপরে সে একটা ক্যালকুলেশন করে সে টিডিএস ঠিকই কেটে রাখবে। এই জন্য বলছে যে যখন সে ইনকাম করে তখন সে বুঝতে পারে যে তার কত টাকা তাকে দিতে হবে। পরে যদি কোনো চেঞ্জ আসে সেটা তো হলোই। আচ্ছা, এটা বললাম, এগুলা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, আবার বুঝে, এটা আমরা পড়েছি এর আগে, ইনকাম নির্ধারণ হয় ইনকাম ইয়ারের ভিত্তিতে। তুমি যে বছর ইনকাম করো সেই বছর বলে দেবে ইনকাম ইয়ার, সেই বছরের ইনকাম ইয়ার ধরেই তোমাকে ট্যাক্সের হিসাবটা করতে হবে, সেই বছরকে ধরে করতে হবে। তোমার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত তুমি ইনকাম করেছো, এই সময়টাকে বলা হয় কি, ইনকাম ইয়ার 2024-25। কিন্তু ট্যাক্স ধার্য হয় অ্যাসেসমেন্ট ইয়ারে, ইনকাম ইয়ারে ট্যাক্স ধার্য করা হয় কিসে, অ্যাসেসমেন্ট ইয়ারে, অর্থাৎ আগেরটা ইনকাম ইয়ার, পরেরটা অ্যাসেসমেন্ট ইয়ার। এগুলো অনেকবার বলা হয়েছে, এগুলো আর দরকার নেই। তারপরে বলেছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং ফাইন্যান্স অ্যাক্ট। এখানে বলছে যে দ্য ইউজ অফ দ্য এক্সপ্রেশন চার্জ বোথ ইন দ্য ফাইন্যান্স অ্যাক্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দুইটা অ্যাক্ট, একটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দুইটা কিন্তু অ্যাক্টের কথা বলা হচ্ছে এখানে, তাই না? দুইটা কিন্তু অ্যাক্ট। আবার does not mean that the income is charged to income tax under both the act। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বুঝি যে দুই আইনের যে চার্জ, দুই আইনেই দেখো চার্জ শব্দটা আছে, চার্জ হবে কিন্তু দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়। যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটা বলে দেয় যে ইনকামের উপর ট্যাক্স লাগবে, একটা লিগ্যাল একটা লাইবিলিটি তৈরি করে, যে তুমি ইনকাম করলে, ইনকাম ট্যাক্স বলছে, তো তুমি ইনকাম করলে তোমাকে ট্যাক্স দিতে হবে, এটা লিগ্যাল লাইবিলিটি তৈরি করে যে তুমি ইনকাম করলে তোমাকে ট্যাক্স দিতে হবে। আর ফাইন্যান্স অ্যাক্টটা বলে দেয় যে তোমাকে কত হারে, কত রেটে, পার্সেন্টেজটা কত, এটা ফাইন্যান্স অ্যাক্ট বলে দেয়। ঠিক আছে? তাই দুটো আইনে চার শব্দটি আছে, একটা কি দায় তৈরি করে আর একটা হার নির্ধারণ করে। ঠিক আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা, এটা কি করে, দায় তৈরি করে, তাই না? এটা কনসেপ্টটা কি বোঝে, মানে ব্রেনটা কি বলে, কনসেপ্টটা চিন্তা করে দেখো যে ফাইন্যান্স অ্যাক্টটা কি বলছে এখানে, কনসেপচুয়াল থিঙ্কিংটা করবে যে দায় তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্টটা কি করছে, যে হার নির্ধারণ করছে।
ট্যাক্স ধার্য হবে ইনকাম ট্যাক্স অনুযায়ী এবং ইনকাম ট্যাক্স অনুযায়ী ট্যাক্স ধার্য হবে, কিন্তু সেই ধার্য করা ট্যাক্সের হার নির্ধারিত হবে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী। ইনকাম ট্যাক্স বলে যে কার উপর কার ট্যাক্স লাগবে, অর্থাৎ কে ট্যাক্স দেবে, সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে দেয় যে কে ট্যাক্স দেবে, আর ফাইন্যান্স অ্যাক্ট বলে দেয় হচ্ছে কত ট্যাক্স দিতে হবে। ধরো এখানে বলে দেওয়া আছে 24-25 সেটা হচ্ছে আয় গণনা, এবং 25-26 যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 অনুযায়ী হবে এখন 2025 অনুযায়ী 25-26 যেহেতু চলছে অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে বলছে যে ইনকাম ইয়ার যে বছরে আয় হয়েছে, অ্যাসেসমেন্ট ইয়ার যে বছরে ট্যাক্স ধার্য হবে। আমি বারবার বলছি এই কথাগুলো, কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, তো এগুলো শুনতে শুনতেই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, মনে থাকবে, যত শুনবেন তত এগুলো মনে থাকবে, যে বারবার কিন্তু একই কথাই আসে। ঠিক আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটা হচ্ছে ট্যাক্সের দায় সৃষ্টি করে, ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স যেটা যখন যেটা হয় সে ট্যাক্সের হার নির্ধারণ করে। আচ্ছা, আরেকটা বলছে যে যে বছর আয় হয় না, সেই আয় হয় আর কি, যে বছর আয় হয় সেই বছরটাকে বলে ইনকাম ইয়ার, এটা জানি। যে সেই পরের বছরটাকে যে বছর ট্যাক্স দেওয়া হয় সেটাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। ট্যাক্স ধার্য করা হবে সেই আয়ের উপর যেটা ইনকাম ট্যাক্সে আয় হয়েছে, ইনকাম ইয়ারে আয় হয়েছে। এখানে দেখো যে ইনকাম ইয়ারে যেটা আয় হয়েছে সেটার উপর ট্যাক্স হবে, অর্থাৎ ট্যাক্সের ভিত্তি হচ্ছে প্রকৃত আয়, আয়ের বছরটিতে যতটুকু আয় হয়েছে সেটাই ট্যাক্সযোগ্য আয়, মানে আইনের দৃষ্টিতে সেটা যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলেই সেটা ট্যাক্সেবল ইনকাম। আর ট্যাক্স নির্ধারণের সময় হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ারে যে আয় হোক বা না হোক সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ একটা বছরে যেটা আমি দেখি নিচে, আমরা এই যে ছবিটার মধ্যে যদি দেখি, যেখানে বলছে দেখো এই যে ধরো এটা জুলাই 24, এটা জুন, জুলাই জুন বলছে যে এই 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 পোর্শনটাতে প্রথম যে পোর্শনটা আছে এখানে কি বলছে যে এটা জুলাই জুন। হ্যাঁ, এটা ধরো আমাদের ইনকাম ইয়ার। তো ইনকাম ইয়ার হলে এর অ্যাসেসমেন্ট ইয়ারটা কোনটা হবে? এই 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার হবে। 25-26 হবে এসএমএ, কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আবার লাস্ট আর কি। এটা ধরে রাখো, বুঝে রাখো, আমরা বুঝানোর জন্য এভাবে বলছি যে 25-26। তা 25-26-এ পুরো 25-26টা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। 25-26 আবার একদম এদিকে না, পুরোটা না, কিন্তু 30শে নভেম্বর পর্যন্তই কিন্তু ক্লোজ, রিটার্ন সাবমিট দিতে হয় 30শে নভেম্বরের মধ্যে। তো যাই হোক 25-26 ধরি যেহেতু আমরা, সেহেতু আমরা বলছি যে ইনকাম ইয়ার 24-25 আর 25-26 হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইয়ার। এটা হচ্ছে এই অ্যাসেসমেন্টটা হয় কোন ইনকামের, এই যে 24-25-এ যে ইনকামটা হলো এই ইনকামের অ্যাসেসমেন্টটা হচ্ছে 25-26-এ। তা 25-26-এ যে অ্যাসেসমেন্ট করছো, তা 25-26-এও একটা ইনকাম হয় না? পুরো বছর ধরেই তো ইনকাম হয়, এই জন্য 25-26 পুরোটাই লেখা হয়েছে। অ্যাসেসমেন্টটা না 30 তারিখ পর্যন্ত, 30শে নভেম্বর পর্যন্ত ওকে হয়ে গেল। ঠিক আছে, 30শে নভেম্বরের মধ্যে আমি রিটার্ন সাবমিট করলাম, গভর্নমেন্টকে যেটা ট্যাক্স পাওয়ার দরকার সেটা ট্যাক্স দিয়ে দিয়েছি, সব শেষ, অ্যাসেসমেন্ট হলো, ট্যাক্সও দিয়ে দিলাম। তাই এটা কত পর্যন্ত থাকে? 30শে নভেম্বর পর্যন্ত থাকে এই এই কাজগুলো, তাই না? ইন্ডিভিজুয়ালের কথা বলছি। তো এর কিন্তু 25-26-এ পুরো বছরটা আছে, পুরো বছর আবার ইনকাম হয় না। ওই ইনকাম ইয়ারের আবার অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? 26-27, সিম্পল, এটাই বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এটা 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 হলো, এটা হলো। আচ্ছা, এখন আবার যদি এটা তো অ্যাসেসমেন্ট ইয়ার বলে আমরা যদি কিছু পড়েছিলাম, কিন্তু ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার পরেরটা হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইনকাম ইয়ারটাই অ্যাসেসমেন্ট ইয়ার হয়, ওই যে আমরা পড়েছিলাম যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে গেলে ইনকাম ইয়ারটাই অ্যাসেসমেন্ট ইয়ার। তারপরে কেউ যদি দেশ ছেড়ে চিরতলে চলে যায় আর আসবে না, তাহলে কি হলো? ইনকাম ইয়ারটাই অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে। এটা একটা ব্যতিক্রম। আবার কেউ যদি মনে করো যে মারা গেছে, হ্যাঁ, তাহলে ওই ইনকাম ইয়ারটাই অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে। আচ্ছা, ইনকাম ট্যাক্স সবার উপর ধার্য হয় না, দেখছো? আবার ইনকাম ট্যাক্সটা কিন্তু সবার উপর ধার্য হয় না, এটা ধার্য হয় শুধু তাদের উপর যাদের আইনে পার্সন বলা হয়েছে। কি বলা হয়েছে? পার্সন। পার্সনের সংজ্ঞা 296-এ বলে দেওয়া আছে, এটা দেখে নেবেন। হ্যাঁ, এখানে আমরা একটু অল্প একটু দেখি, খালি এখানে পড়ে নিন ওটা, যে ইন্ডিভিজুয়াল যারা আছে, তুমি আমি সবাই আমরা যারা মানুষ রয়েছি। হ্যাঁ, তারপরে ফার্মের কথা বলা আছে। তারপরে ফার্মের ফার্মের ক্ষেত্রে ফার্মের ক্ষেত্রে বলা আছে, কিন্তু আগামী থেকে এখানে ফার্মের রেট যেটা
ইন্ডিভিজুয়ালের যে রেটটা আছে না স্ল্যাব রেট, ফার্মের রেটটাও কিন্তু এখন স্ল্যাব রেটেই হচ্ছে, কিন্তু আগামী অ্যাসেসমেন্ট ইয়ার থেকে ফার্মটা কিন্তু 27.5% করছে, স্ল্যাব রেটে থাকবে না ওই আগামী অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। তারপরে অ্যাসোসিয়েশন অফ পার্সন কথা বলছে, হ্যাঁ, কয়েকজন ব্যক্তি মিলে একটা কাজ শুরু করবে, একটা ফার্ম দেবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। হ্যাঁ, কিছু পার্সন একত্রিত হয়ে একটা অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি হয়, তারা যদি কোনো ইনকাম করে, সেটা যদি ট্যাক্সযোগ্য হয় তাহলে তার উপর ট্যাক্স দিতে হবে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আছে, লোকাল অথরিটি আছে, ট্রাস্ট বা ফান্ডের কথা বলা আছে, কোম্পানি কথা বলা আছে, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সনের কথা বলা আছে। এরা কি পার্সনের সংজ্ঞায় এদেরকে পার্সন বলা হয়। অনেক হয়ে গেছে। যারা স্ট্রেঞ্জার, যারা পার্সন তারা ট্যাক্স দেবে, কিন্তু যারা স্ট্রেঞ্জার বাইরের লোক তারা যদি ট্যাক্স দিতে চায় তাদের ট্যাক্স নেওয়া হবে না। স্ট্রেঞ্জার বলতে বাইরের লোক, অর্থাৎ মানে যদি বলে যে তোমার এখনো একটা অচেনা ব্যক্তি বাইরে থেকে লোক আসছে, হ্যাঁ, কিন্তু তার কোনো আইনের আওতায় সে ইনকাম ট্যাক্স 1/2023 আওতায় তার কোনো ট্যাক্স হয় না, কিন্তু সে যদি বলে যে আমি ট্যাক্স দেব, তার কাছে ট্যাক্স নিতে বাধ্য নই, বাধ্য না অথরিটি। ঠিক আছে, সে ট্যাক্স যদি সে আয়ের মালিক না হয়, আয়ের মালিক যদি সে না হয় সেই স্ট্রেঞ্জার, তাহলে তার কাছ থেকে তাকে ট্যাক্স দিতে হবে না। ধরো তোমার একজন বন্ধু বলল, দোস্ত তোমার তো ব্যবসা আছে, ব্যবসায় আয় হয়, কিন্তু ওটা আমার নামে ট্যাক্স দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা করা যাবে না। এখানে বলছে যে স্টপেল ইজ এ রুল অফ এভিডেন্স, নট এ কজ অফ অ্যাকশন। ট্রু না ফলস? ট্রু। শুধু কারো সম্মতি বা কথার ভিত্তিতে দায় সৃষ্টি হয় না, তাই বোঝাচ্ছে। সম্মতি দিল বা কথার ভিত্তিতে কারো এরকম কোনো ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট হয় না। যে আয় করেছে দায়টা তার, যে আয় করেনি তার কোনো দায় নেই, যদিও সে রাজি হয়। ট্যাক্স ধার্য করা হয় এসএসসি এর টোটাল ইনকামের উপর, ট্যাক্স ধার্য করা হয় এসএসসি টোটাল ইনকামের উপর, এবং সেটা গণনা করতে হয় আইনে নির্দিষ্ট ধারা অনুযায়ী। একটা স্পেসিফাইড সেকশন আছে, সেই অনুযায়ী সেটা গণনা করতে হয়, আমরা জানবো আস্তে আস্তে। কেউ যত রকম আয় করেছে, অর্থাৎ সে সব মিলিয়ে হিসাব করলে যে মোট আয় হবে, তার উপর তাকে আইন অনুযায়ী কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ইজ লিভড অন টোটাল ইনকাম, ট্যাক্সটা কিসের উপর হয়? টোটাল ইনকামের উপরে লিভড হয়। ট্যাক্স লিভড অন টোটাল ইনকাম, কম্পিউটেড ইন দ্য ম্যানার লেড ডাউন ইন সেকশনে যেভাবে বলে দেওয়া আছে সেভাবে কম্পিউট করতে হবে, অর্থাৎ গণনা করতে হবে। সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট, আয়কর আইনের শর্ত ও ছাড়গুলো যেগুলো আছে সেগুলো মানতে হবে। কিছু ছাড় আছে, সেগুলো হিসাব নিকাশ করে সেগুলো মেনে তোমাকে কম্পিউট করতে হবে, অর্থাৎ গণনা করতে হবে। চাকরি থেকে ধরো আয় 5 লাখ টাকা, বাসা ভাড়া পেয়েছো তুমি 2 লাখ টাকা, কৃষিক্ষেত্রে আয় করেছো 50,000 টাকা, এই মোট ধরো 7,50,000 টাকা। এই 7,50,000 টাকার উপর ট্যাক্স ধার্য হবে আইনের বিধান অনুযায়ী। যদি কোনো ছাড় থাকে তাহলে ছাড়গুলো মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, আয় গণনা কি? এখন এই যে এসএসসি যে আছে, তুমি বা যারা করদাতার দায়িত্ব হচ্ছে কি, যদি তুমি বলো যে এই আয় ট্যাক্সযোগ্য না, তোমার যেটা আয় করেছো, এসএসসি বলছে যে সে একটা আয় করেছে কিন্তু এটা ট্যাক্সযোগ্য না, তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে তুমি তাহলে প্রমাণ দাও কীভাবে ট্যাক্সযোগ্য না। রেভিনিউ অফিসারের দায়িত্ব হচ্ছে যে তারা তোমার দেওয়া প্রমাণাদি বা পরীক্ষা করবে এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছাবে যে এটা তুমি আসলেই তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো, যে আসলেই সেটা তোমার ট্যাক্সযোগ্য কি না সেটা তারা কী করবে, যাচাই বাছাই করবে। এটা কি করবে? রেভিনিউ অফিসার মানে এনবিআর করবে,
এনবিআর বলতে এখানে যে সংশ্লিষ্ট অথরিটি আছে যেখানে তুমি রিটার্নটা সাবমিট করো, ডিসিটি আছে, উনি এটা যাচাই বাছাই করবেন। আয় গণনা দায়িত্ব হচ্ছে অ্যাসেসির। তারপরে ক্যাজুয়াল বা যে ক্যাপিটাল আয় সেটা যে দেখতে হবে, যেটা কোন আয়, সেটা অ্যাসেসি দায়িত্ব, সেটা সে প্রমাণ করবে, যে দেখাবে সে অ্যাকচুয়ালি সেটা ট্যাক্সযোগ্য কিনা। আর যদি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে হচ্ছে এনবিআর বা ডিসিটি। ট্যাক্স ইজ ইম্পোজড ইন 3 স্টেজেস। ট্যাক্সটা 3টা ধাপে কি করা হয়, আরোপ করা হয়। স্টেজ 1, ডিক্লারেশন অফ লায়াবিলিটি, দায় ঘোষণা বা দায় নির্ধারণ, মানে কে ট্যাক্স দেবে, কোন ধরনের আয়ের উপর ট্যাক্স দেবে, কত হারে ট্যাক্স দেবে, এসব আর কি। এটা একদম ওই যে ধরো কাগজে লিখার মতো, যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে বসবাস করে তাহলে তাকে 3.5 লাখ টাকার বেশি যদি আয় করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, সে আয়কর দেবে। এটা একদম রুল করা। বর্তমানে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে এটাই চলছে। এখানে বোঝা গেল যে দায়ী হচ্ছে অ্যাসেসি, আর দায় ঘোষণা হয়ে গেল তখন তাকে কি করতে হবে, কর দিতে হবে। তারপরে এটা হলো যে ডিক্লারেশন অফ লায়াবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এখন বলছি যে মূল্যায়ন। এই ধাপে যে নির্দিষ্ট করে হিসাব করা হয় কত টাকা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট করা হবে, মূল্যায়ন করা হবে দ্বিতীয় ধাপে। এটা এক ধরনের গণনা, যেমন ধরো এখানে গণনা করা হচ্ছে, অ্যাসেসমেন্ট করা হচ্ছে যে প্রথম 3.5 লাখ টাকা শূন্য, সে 10 লাখ টাকা ইনকাম করেছে, হ্যাঁ। তারপরে 1 লাখ টাকা, 4 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এভাবে মোট 67,500 টাকা। তাই কি করতে হবে, গণনা হয়ে গেল, তার মানে কি এটা ফিক্সড হয়ে গেল, 67,500 টাকা তোমাকে এখন ট্যাক্স দিতে হবে। তারপরে রিকভারি স্টেজ, এটা হচ্ছে এনবিআর এর, অর্থাৎ ডিসি এনবিআর। এনবিআর বলতে এখানে যেখানে তুমি এখানে রিটার্নটা সাবমিট করছো সেখানে সেই সার্কেলের যিনি ডিসিটি আছে ওনার তত্ত্বাবধানে রিকভারি করতে হবে। এখন তো অনলাইনে টাকা, মানে অনলাইনে যখন রিটার্ন সাবমিট করবে সেটা যদি ট্যাক্সেবল ইনকাম হয় অটোমেটিক সেখানে ওখানে চালান নাম্বার দিতে হয়, বা ব্যাংক বা বিকাশ অপশন আছে, নগদ অপশন আছে, সেখান থেকে অটোমেটিক আমরা ই পেমেন্টের মাধ্যমে ট্যাক্সটা দিয়ে দিতে পারি। অর্থাৎ তাদের যে রিকভারি স্টেজ এটা সম্পন্ন হয়ে গেল। একই কথা বলা আছে এখানে। আচ্ছা, এখানে আমরা দেখব যে এখানে যে কর ধার্যকরণের ভিত্তি আমরা পড়েছিলাম না, কর ধার্যকরণ, এটা আমরা এখন দেখব যে কর ধার্যকরণের ভিত্তিটা কিভাবে, অর্থাৎ 18 সেকশন 18টা আমরা এখন দেখব। এখানে বলেছে যে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির যে মোট আয় হয় সেই মোট আয়ের ভিত্তিতে কি হবে, আয়কর ধার্য হবে, সেই মোট আয়ের ভিত্তিতে আয়কর আরোপ হবে, সেই মোট আয়ের ভিত্তিতে আয়কর পরিশোধ হবে, এবং সেই ব্যক্তির, মানে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতেই আবার ওই আয়করটা সংগ্রহ করতে হবে। মানে মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য হবে, আয়কর আরোপ হবে, আয়কর পরিশোধ হবে এবং আয়কর সংগ্রহ হবে। কিসের উপর ভিত্তি করে, ব্যক্তির মোট আয়ের উপর ভিত্তি করে। আয় হবে আয়বর্ষ অনুযায়ী, এর মানে বোঝাচ্ছে যে আয়টা হবে, যে আয়বর্ষ আছে সেই অনুযায়ী আয়টা হবে। আর যে বলছে যে সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের অধীন, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের অধীন কর বর্ষ ভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য করতে হবে, আয়কর আরোপ করতে হবে, আয়কর পরিশোধ করতে হবে, আয়কর সংগ্রহ করতে হবে। অর্থাৎ কর হবে, সরি, কর হবে কর বর্ষ অনুযায়ী। অর্থাৎ যে ফাইন্যান্স অ্যাক্ট হয় বা অর্ডিন্যান্স হয় না, এখন অর্ডিন্যান্স চলছে, এই অনুযায়ী কি হবে, নির্ধারণ হবে, কারণ এখানে হার দেয়া আছে। আচ্ছা, 3 নম্বরে বলছে যে এই আইনের অধীন, হ্যাঁ,
এই আইনের অধীন বিধান অনুযায়ী, এই আইনের বিধান অনুযায়ী উৎসে কর, তারপরে অগ্রিম আয়কর, তারপরে ন্যূনতম কর, তারপরে অন্য যে কোনো কর, হ্যাঁ, এই করগুলো ধার্য করতে হবে, আরোপ করতে হবে, পরিশোধ করতে হবে এবং সংগ্রহ করতে হবে। কোন আইন অনুযায়ী? এই 2023 অনুযায়ী। আর ন্যূনতম কর সম্পর্কে একটু বলি, যে মিনিমাম ট্যাক্স যেটা কথা বলছিলাম, যে এখন এই বছর 26-27 জন্য এটা আছে, 27-28 পর থেকে নেই, কারণ সব 5,000 টাকা। এখন ধরো তোমার ইনকাম ট্যাক্স আসছে, একদম কম্পিউট করে একদম ফাইনাল হয়ে গেছে, তোমার ট্যাক্স হচ্ছে 2,000 টাকা ট্যাক্স আসছে, কিন্তু তুমি ঢাকার নর্থ সিটিতে তুমি জব করো, নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে যে কোম্পানিতে তুমি জব করো, সেখান থেকে তোমার স্যালারিটা এক্রু হয়, অ্যারাইজ হয়, মানে উদ্ভূত হয়, তাহলে তো গভর্নমেন্ট কি তোমার কাছে 2,000 টাকা ট্যাক্স নেবে? নেবে না। কত টাকা ট্যাক্স নেবে? 5,000 টাকা ট্যাক্স নেবে। তোমার টিন কিন্তু তোমার দেশের বাড়িতে, টিন করছো দেশের বাড়িতে, কিন্তু সেটা বড় কথা, দেশের বাড়ি হলে সেটা তোমার আদার দ্যান সিটি কর্পোরেশনে যদি তোমার টিনটা করা থাকে, সেটা এখানে মুখ্য না। তারপরে তোমার দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়, এসবও এখানে মুখ্য না। মুখ্য কি? যে তুমি ইনকামটা কোন অঞ্চল থেকে অ্যারাইজ করছো, সেই অঞ্চলটা যদি এখানে গভর্নমেন্ট বলে দিয়েছে, সেই অনুযায়ী যদি হয়, যে যে কোথায় কোথা থেকে তুমি ইয়া করেছো, মানে আহ, তোমার ইনকামটা এক্রু হয়েছে, সেটা হচ্ছে এখানে মুখ্য বিষয়। আচ্ছা, একটা বলছে যে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন, সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন যদি নির্ধারিত হারে বা নির্ধারিত প্রকৃতিতে সারচার্জ আরোপ করতে হবে, বা অন্য কোনো চার্জ আরোপ করতে হবে। কিসের অধীনে? ওই ফাইন্যান্স অ্যাক্টে বলে দেওয়া থাকে, সংসদ কর্তৃক প্রণীত যে আইনটা আছে সেখানে সেখানে সেই অনুযায়ী সারচার্জ হবে, সেই অনুযায়ী অন্য কোনো চার্জ যদি থাকে সেটা হবে। ঠিক আছে? তাহলে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী কোনটা হবে? ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী হবে হচ্ছে যে আয়কর ধার্য হবে, আরোপ হবে, পরিশোধ হবে, সংগ্রহ হবে, উৎসে কর, আয়করের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী উৎসে কর, অগ্রিম কর, ন্যূনতম কর, তারপরে অন্য কর দিতে হবে। তারপরে সংসদ কর্তৃক প্রণীত বিধানের অধীনে সারচার্জ বা অন্যান্য চার্জ আরোপ করতে হবে। সারচার্জ কিন্তু আবার 3 ধরনের আমরা সারচার্জ দেখতে পারি। কয় ধরনের? 3 ধরনের। সেটা হচ্ছে ওয়েলথ সারচার্জ, আর হচ্ছে এনভায়রনমেন্টাল সারচার্জ, আর একটা হচ্ছে রিসিপ্ট সারচার্জ বলি, বা তোমার টোবাকো বা ইনকাম সারচার্জ বলি এটাকে। হুম তা এই সারচার্জগুলো এই সংসদে প্রণীত যে আইন আছে, ফাইন্যান্স অ্যাক্ট বা ফাইন্যান্স অর্ডিন্যান্স যখন যেটা হয়, সেই অনুযায়ী ধার্য করতে হবে, সেই অনুযায়ী আরোপ করতে হবে এবং সেই অনুযায়ী সংগ্রহ করতে হবে। আচ্ছা, 5 নম্বরে বলছে কি, যে নিম্নবর্ণিত আয় বা প্রাপ্তি সমূহের ক্ষেত্রে, অর্থাৎ এই যে নিচে কিছু প্রাপ্তি সমূহের কথা বলা আছে, যে অংশ 7 এর সপ্তম তফসিলে বর্ণিত যে হার দেওয়া আছে সেই অনুযায়ী কর আরোপ করতে হবে। সপ্তম তফসিলে বর্ণিত যে হারটা দেওয়া আছে সেই অনুযায়ী এখানে করটা আরোপ করতে হবে। আয় বা প্রাপ্তি সমূহ হচ্ছে যেমন এই যে বলছে নিম্নবর্ণিত আয় বা প্রাপ্তি, এই যে এইটা, সে কি কি? সেটা মূলধনী আয় হিসেবে যে কোনো আয়, বা লভ্যাংশ হিসেবে যে কোনো আয়, বা এখানে বলছে এবং লটারি, শব্দজোট, গেম, অনলাইন গেম, হ্যাঁ, এরূপ যে কোনো প্রকৃতির খেলায় জয়লাভ করে প্রাপ্ত আয়। ক নাম্বার কি? মূলধনী আয় হিসেবে যে কোনো আয়। খ নাম্বার হচ্ছে লভ্যাংশ হিসেবে যে কোনো আয়। 3 নাম্বার হচ্ছে লটারি, শব্দজোট, অনলাইন গেম এসব থেকে জয়লাভ করে প্রাপ্ত আয়। আচ্ছা, আমরা সাথে সপ্তম তফসিলটাও পড়ে নেই। এখানে বলছে যে মূলধনী আয়ের উপর কর হার। এটা সহজ একটা জিনিস, সেটা হচ্ছে যে কোম্পানি, ব্যক্তি সংঘ বা ট্রাস্টের কথা এখানে বলা আছে। আচ্ছা, একটু বিরতি নেই 2 মিনিট।
হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে বকরীর পালের মধ্যে ছাড়িয়া দিলে উহারা বকরীর পালে এই পরিমাণ ক্ষতি করে না যে পরিমাণ মানুষের মালের লোভ এবং সম্মানের লিপ্সা তাহার দিনের ক্ষতি করে। বুঝতে পারছেন? হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, নাহলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে যদি বকরীর পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা কি করবে? যতটুকু তাদের প্রয়োজন ততটুকু তারা খাবে। একটা বা দুইটা তারা শিকার করতে পারে, পুরো পালটাকে সে ধ্বংস করবে না, যতটুকু খাওয়া সেটুকু খেয়ে তারা চলে যাবে। কিন্তু মানুষের মধ্যে যে সম্মান, যশ, খ্যাতি এবং ধন সম্পদ অর্জনের যে একটা মোহ, একটা লিপ্সা, এইটা তার দিনের যে ক্ষতিটা করে সেটা হচ্ছে সেই পালটাকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষতি করে। তার মানে এই জিনিসটা ক্ষুধার্ত বাঘের থেকেও ভয়ঙ্কর। কি? সেটা হচ্ছে মানুষের লোভ, মালের লোভ, সম্পদের লোভ, সম্মান, যশ, খ্যাতি, এগুলোর লোভ। হ্যাঁ, এটা তার এটা একটা ওই ভেড়ার পালকে যেমন ধ্বংস করে দিতে পারে, দেয়। যদিও বাঘ দুটো দেবে না, সেটা বুঝাচ্ছে যে দিনকে এই দুটা জিনিস, লোভ এবং লিপ্সা, সম্মানের লিপ্সা, এগুলো সেভাবে ধ্বংস করে দেয়। আচ্ছা, এখন পড়ায় আসি। এখন বলছে যে এই আইনের অধীন মূলধনী আয় হিসেবে পরিগণিত হয়, এরকম কিছু কথা বলা আছে যে যে মূলধনী আয়ের উপর কর হার কোম্পানি, ব্যক্তিসংঘ ও ট্রাস্ট, হ্যাঁ, কোম্পানি, ব্যক্তিসংঘ ও ট্রাস্ট, এরা যদি কোনো মূলধনী আয় করে, কোনো কোম্পানি যদি মূলধনী আয় করে, কোনো ব্যক্তিসংঘ যদি মূলধনী আয় করে, বা কোনো ট্রাস্ট যদি মূলধনী আয় করে, তাহলে আয়ের উপর 15%। একটা জিনিস মনে রাখবা, মূলধনী আয় মানে 15%, কিন্তু একটু কন্ডিশন আছে, ছোট একটা কন্ডিশন আছে, এটা আমরা পরে আসবো, কিন্তু 15%টা ধরে রাখো। মূলধনী আয় দেখলে 15% ধরে রাখবা, মূলধনী আয় 15%। আচ্ছা, এই যে কিন্তু একটু ব্যতিক্রম আছে কিছু, সেটা অল্প কিছু, সেটা শেষে আসছি। যে কোম্পানি, ব্যক্তিসংঘ এবং ট্রাস্ট, হ্যাঁ, এদের আয়রা যদি কোনো আয় করে, তাহলে এদের আয়ের, মূলধনী আয়ের উপর 15%। আদার দেন কোম্পানি, ব্যক্তিসংঘ বা ট্রাস্ট, আদার দেন মানে হচ্ছে যে এই কোম্পানি, ব্যক্তিসংঘ বা ট্রাস্ট ছাড়া অন্যান্যরা যারা আছে, করদাতা আছে, অন্যান্য করদাতা যারা আছে, তারা যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন করে তারা যদি কোনো মূলধনী আয় অর্জন করে। কিভাবে মূলধনী আয়টা অর্জন করে? স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন করে, হ্যাঁ, কেনা বেচা করে, যেটাকে লেনদেন করে, তারা যদি কোনো মূলধনী আয় অর্জন করে। কারা? এই কোম্পানি, ব্যক্তিসংঘ এবং ট্রাস্ট বাদে অন্যান্যরা, তাহলে ওই মূলধনী আয়ের উপর তাদেরও 15%। আচ্ছা, আবার বলছে যে এই কোম্পানি, ব্যক্তিসংঘ এবং ট্রাস্ট ছাড়া অন্যান্য যারা আছে, তারা যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী আয় ব্যতীত, এখন এরা আবার কি, এই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ যে আসে, সেগুলো লেনদেন করে যদি মূলধনী আয় করে, তাহলে সেই আয়ের উপর 15% হলো। কিন্তু এই আয় ছাড়া, এই এই সিকিউরিটিজ এক্সচেঞ্জ লেনদেন করে, হ্যাঁ, লেনদেন করা ব্যতীত অন্য কোনোভাবে তারা যদি কোনো মূলধনী আয় করে, তাহলে কি হবে? তাহলে কেমন, যেমন হতে পারে যে তারা কোনো একটা হাউস প্রপার্টি, হ্যাঁ, তারা বিক্রি করলো। সেক্ষেত্রে হাউস প্রপার্টি, ধরো ল্যান্ড কিনছে, বা বাড়ি, একটা ল্যান্ড সহ একটা বিল্ডিং কিনছে, ধরো সেটা কিনছে, কিনে বিক্রি করলো। বিক্রি করলে মূলধনী লাভ হতে পারে না, ল্যান্ডের দাম তো বাড়ে দিন দিন। তাহলে কি হলো? সে একটা মূলধনী আয় করতে পারে। সেক্ষেত্রে কি হবে? যদি সেই সম্পত্তি উইদিন 5 ইয়ার্সের মধ্যে বিক্রি হয়, হস্তান্তর হয়, তাহলে 15% না, তাহলে স্ল্যাব রেট। ঠিক আছে? তাহলে স্ল্যাব রেট। আর যদি পরিসম্পত্তি 5 বছরের পরে হস্তান্তর হয়, তাহলে যে মূলধনীটা আয় হবে তার উপর 15%। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে যে আবার ওই
একই কথা। সেটা হচ্ছে যে কোনো জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তরিত হলে যে হস্তান্তরিত মূল্য যে থাকলো আর যে দালিলিক মূল্য অর্থাৎ দলিলে যে মূল্যটা ছিল সেই মূল্যে আর হস্তান্তরিত মূল্যটা তো বেশি হলো। হস্তান্তরিত মূল্যটা যদি বেশি হয় দালিলিক মূল্যের থেকে হস্তান্তরিত মূল্য যদি বেশি হয় তাহলে যে ডিফারেন্স এটাই তো মূলধনী আয়। এই মূলধনী আয়ের সাথে গুণন করতে হবে অনুচ্ছেদ 1 কর হার মানে হচ্ছে 15% হারে 15% দিয়ে আমরা আমরা এটাকে ট্যাক্সটা রেটটা বের করব। কিন্তু সেটা যদি 5 বছরের মধ্যে হয়, হ্যাঁ, অথবা 5 বছরের আগে বা 5 বছরের মধ্যে হয়, 5 বছর ক্রস করেনি তাহলে স্ল্যাব রেট। আর যদি 5 বছর পরে যদি এই ধরনের ট্রান্সফারটা হয়ে থাকে, সেলটা হয়ে থাকে, তাহলে কি কত হবে 15%। তবে শর্ত থাকে যে শর্ত হচ্ছে যে গৃহীত অর্থটা ব্যাংক বিবরণী দ্বারা প্রমাণিত হতে হবে, অর্থাৎ এটা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশনটা হতে হবে আর দালিলিক প্রমাণাদি দ্বারা সমর্থিত হতে হবে, অর্থাৎ দলিলের মূল্যটা দলিলে থাকতে হবে। আমরা দেখব যে দলিলে কত টাকা আছে এবং ব্যাংকে যে ট্রান্সফার হলো ব্যাংকে তুমি কত টাকা পেয়েছো, এই হিসেবে আমরা জিনিসটাকে ট্যাক্স রেটটা বের করবো। আর রেট তো ওই 15%, 5 বছর পরে হলে 15, 5 বছর উইদিন 5 ইয়ার্স হলে স্ল্যাব রেট। সহজ কথা। তাহলে একটা আমরা ওভারভিউ করি যে মানে 1 নম্বরে বলছে যে এই 1 নম্বরে পুরাটাতে এখানে বলছে যে মূলধনী আয়ের কর হার হবে কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট হলে 15%। এটা মূলধনী আয়ের কর হারের কথা বলছি যে কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট হলে 15%। আর আদার দেন কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট বা মানে অন্যান্য যারা করদাতা আছে তাদেরকে আবার আমরা দুভাগে দেখিয়ে আনার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন করে তারা যদি কোনো মূলধনী আয় করে তাহলে তাদের উপর 15%। আর সিকিউরিটি এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে অর্জিত মূলধনী আয় ব্যতীত অন্যান্যভাবে যদি কোনো মূলধনী আয় করে থাকে তারা যদি 5 বছরের মধ্যে হয় তাহলে স্ল্যাব রেট, আর 5 বছরের পরে হলে 5 বছর পার হয়ে গেলে সেটা হবে 15%। আচ্ছা, এখন 2 নম্বরে যেটা বলছে যে লভ্যাংশ হার আমরা পড়েছিলাম না, লভ্যাংশ হার 20%। যে লভ্যাংশের আয়ের কর হার হচ্ছে কোম্পানি কর্তৃক অর্জিত যদি লভ্যাংশ হয় সেটার উপরে 20% ধার্য করতে হবে ট্যাক্স। আর একটা হচ্ছে কোম্পানি ব্যতীত অন্য কোনো করদাতা কর্তৃক অর্জিত লভ্যাংশ, কোম্পানি ব্যতীত আদার দেন কোম্পানি, হ্যাঁ, যদি হয় তাহলে অর্জিত লভ্যাংশ হয় তাহলে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং তার সাথে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং স্ল্যাব রেট হবে স্ল্যাব রেটে বা নিয়মিত হারে তার ট্যাক্সটা আমরা ক্যালকুলেশন করব। আরেকটা আমরা পড়েছিলাম যে লটারি, শব্দজোট, কার্ড গেম, হ্যাঁ, অনলাইন গেম বা এরূপ প্রকৃতির খেলায় জয়লাভ করে যদি কোনো অর্থ পায় সেটার উপর ডিরেক্ট 25% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখব যে আচ্ছা আমরা একটু এটা এক্সট্রা ভাবে একটু জানাই, আমরা অনেকে জানি এটা যে ব্যক্তিসংঘ কি। ব্যক্তিসংঘের ট্যাক্স হচ্ছে 27.5%। ব্যক্তিসংঘ বলছে 2 বা ততোধিক ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এরা কোনো কোম্পানি নয়, এরা কোনো মানে এরা কোনো না, মানে আইন দ্বারা পার্টনারশিপের মতো বা কোম্পানির মতো আইন দ্বারা সৃষ্ট না। হ্যাঁ, 2 বা ততোধিক ব্যক্তি এরা দুটি কোম্পানি হতে পারে, আবার দুটি ইন্ডিভিজুয়াল হতে পারে বা কোনো এন্টিটি হতে পারে, দুটো এন্টিটি একসাথে। হ্যাঁ, এরা কি করে একসাথে হয়ে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য তারা কাজ করে। একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনটা হয়ে গেলে তখন সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। তা এই নির্দিষ্ট সাধনকে যদি কোনো কিছু আয় উপার্জন করা হলো, সেখান থেকে একত্রিত হয়ে তারা কিছু আয় উপার্জন করলো, গভর্নমেন্ট বলবে যে আমাকে তোমার যে আয় হয়েছে সেখান থেকে আমাকে 27.5% তোমরা আমাকে ট্যাক্স দাও। 2 বা ততোধিক সদস্য থাকবে যৌথভাবে
কোনো কার্যক্রম তারা পরিচালনা করবে, কোনো নির্দিষ্ট কোনো লিখিত চুক্তি থাকলেও থাকতে পারে, না থাকলেও এটা কোনো সমস্যা নেই। উদ্দেশ্য সাধারণ লাভ অর্জন করা, হ্যাঁ? যখন ওই উদ্দেশ্যটা যখন সফল হবে তখন অ্যাসোসিয়েশন পার্সনটা ওটা অটোমেটিক ভেঙে যাবে। ট্যাক্সের ক্ষেত্রে আলাদা সত্তা, হ্যাঁ? এটা আলাদা একটা ট্যাক্সেবল এন্টিটি, অর্থাৎ এর নিজের নামে ট্যাক্স দিতে হয়। ট্রাস্ট কি? ট্রাস্ট হলো একটি আইনগত ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, যাকে আমরা সেটলর বলে থাকি, তার সম্পত্তি বা টাকা আরেকজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, ট্রাস্টিকে দেয়া হয়, যাতে সে তৃতীয় পক্ষের বেনিফিশিয়ারি, অর্থাৎ কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারে। ট্রাস্টির ক্ষেত্রে কি, যে একজন সেটলর থাকবে, একজন ট্রাস্টি থাকবে এবং আরেকজন একটা বেনিফিশিয়ারি বা তৃতীয় পক্ষের থাকবে, যা তাদের কল্যাণে এই টাকাটা বা এই একটা সম্পত্তিটা কি করা হবে, ব্যয়, মানে সম্পত্তিটা তাদের কল্যাণার্থে ব্যয় করা হবে। তিনটি থাকে, পক্ষ থাকে। সেটলর, যে স্থাপনকারী, একটা হচ্ছে ট্রাস্টি, যিনি যিনি ট্রাস্ট পরিচালনা করেন, এবং বেনিফিশিয়ারি, যারা সুবিধা ভোগ করেন। যেখানে আমরা এখানে বলা যায় যে, ধরো যে তুলি ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, হ্যাঁ, তৈরি করা হলো যেমন দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়ার জন্য। তুলি সেটলর কিছু টাকা তিনি দিয়েছেন। এখানে একটি বোর্ড আছে যেটা হচ্ছে ট্রাস্টি, সেই টাকা দিয়ে তারা স্কুল চালাবে, পরিচালনা করবে, তারা হচ্ছে ট্রাস্টি, এবং শিশুরা হচ্ছে বেনিফিশিয়ারি। এইরকম ব্যাপারটা, ঠিক আছে? আর পার্টনারশিপ কি? পার্টনারশিপ তো সবাই জানে, যদিও ততোধিক ব্যক্তি লিখিত চুক্তি বা পার্টনারশিপ চুক্তি বা পার্টনারশিপ ডিডের মাধ্যমে ব্যবসা করার জন্য একত্রিত হয়, তখন সেটাকে পার্টনারশিপ ফার্ম বলে। তুলি অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, হ্যাঁ, নামে একটি ফার্ম গঠন করা হয়েছে। পার্টনারশিপ ডিড অনুযায়ী লাভ ভাগাভাগি করবে, এবং সেটি হচ্ছে পার্টনারশিপ ফার্ম। এখানে অবশ্যই একটা লিখিত চুক্তি থাকবে, যেটাকে পার্টনারশিপ ডিড বলে। প্রতিটি পার্টনার ব্যবসা বা পরিচালনার অংশ নিতে পারে। লাভ বা ক্ষতি পার্টনারদের মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভাগ হবে। ট্যাক্স আইনে এটি আলাদা সত্তা হিসেবে গণ্য হয়, এবং ফার্মের আয় পার্টনারদের আয়ের সাথে কি হয়, যোগ হয়। তো একসাথে যদি আমরা দেখি, যে উদ্দেশ্য হচ্ছে যে যে ব্যক্তির সঙ্গে অ্যাসোসিয়েশন পার্সনের উদ্দেশ্য হচ্ছে যে যৌথভাবে আয় করা বা ব্যবসা করা। তারপরে লিখিত চুক্তির প্রয়োজন নেই, সদস্য সংখ্যা 2 বা ততোধিক। আইন হচ্ছে নির্দিষ্ট আইন, কোনো আইন নেই। আর লাভের বন্টন হচ্ছে সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর ট্যাক্স ব্যবস্থা হচ্ছে আলাদা আলাদা ট্যাক্স সত্তা, ট্যাক্স ব্যবস্থা। আর উদাহরণ হিসেবে আব্দুর রহিম অ্যান্ড আব্দুল করিম ট্রেডার্সের কথা বলা আছে। পার্টনারশিপ, ওটা আমরা জানি। আর ট্রাস্ট, এটাও জানি। পার্টনারশিপ হচ্ছে ব্যবসা ও লাভ অর্জন। অবশ্যই এটা একটা পার্টনারশিপ ডিড থাকবে, 2 বা ততোধিক ব্যক্তি থাকবে। এটার হচ্ছে 1932 অনুযায়ী পরিচালিত হয়। আর পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর লভ্যাংশটা আলাদা একটা ট্যাক্স সত্তা থাকে। আর ট্রাস্টটি পরিচালিত হয় ট্রাস্ট অ্যাক্ট 1882 সালের আইন অনুযায়ী এটা পরিচালিত হয়। এটা লাভ নয়, বরং বেনিফিশিয়ারিদের সুবিধাকে এখানে বেশি প্রাধান্য দেয়া হয়। 3টা পক্ষ থাকে, সেটলর, ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি। এই আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাক। ইনকাম ট্যাক্স, পরবর্তীতে আমরা আবার দেখব। যাবেন না, আমরা একটা হাদিস শুনে আমরা এটা শেষ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যদের উপর গর্ব করার জন্য, ধনী হওয়ার জন্য, নাম যশের জন্য দুনিয়া চাহিবে, যদিও তাহা হালাল উপায়ে হোক, সে আল্লাহ তাআলার সম্মুখে এমন অবস্থায় হাজির হইবে যে আল্লাহ তাআলা তাহার প্রতি অত্যন্ত নারাজ থাকিবেন।
আর যে ব্যক্তি হালাল উপায়ে এই জন্য দুনিয়া হাসিল করে যেন অন্যের নিকট চাহিতে না হয় এবং নিজ পরিবারের জন্য রুজি উপার্জন হয় এবং প্রতিবেশীর উপর এহসান করিতে পারে, সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে তাহার চেহারা পূর্ণিমার চন্দ্রের ন্যায় চমকাইতে থাকিবে। সুবহানাল্লাহ। তো আমরা ক্লাস 2-তে আমরা সার্চার্স ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তীতে এখান থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।